দর্শক স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। আজকে আপনাদের সঙ্গে আছি আমি মারুফা রহমান এবং আজকে আমরা যেই বিষয় ধরে আলাপ করব বলে ঠিক করেছি সেটি হচ্ছে সংস্কারের লক্ষ্যে কমিশন গঠন এবং আগামী নির্বাচন। আমরা জানি যে সংস্কার আনতে প্রাথমিকভাবে ৬টি কমিশন গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার এবং কাজ শুরু হবে অক্টোবরেই। সেই সাথে আজকে আমরা যে প্রতিক্রিয়া পেয়েছি বলা চলে এখন যারা মাঠের রাজনীতিতে এগিয়ে আছে সবচেয়ে সেটি হচ্ছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি মন্তব্য করেছেন যে অতি দ্রুত যেন সংস্কারগুলো করা হয় এবং সেই সাথে সংস্কার প্রতিবেদনের উপর সংলাপ তারপরে নির্বাচনের কথা ভাবছে সরকার, এমনটি বলেছেন উপদেষ্টা, একজন উপদেষ্টা, তিনি পরিবেশ বিষয়ক উপদেষ্টা। তো সব মিলিয়ে এই যে সিদ্ধান্তগুলো সেগুলো আসলে কোন দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে সেই নিয়ে আমরা আলাপ করব। আমাদের সঙ্গে আজকে যুক্ত হয়েছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল এবং আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। প্রথমে মাসুদ কামাল, আপনার কাছে যদি আসি, সেক্ষেত্রে এই যে ৬টি কমিশন গঠন করা হলো সংস্কারের প্রাথমিক ধাপ হিসেবে এবং একই সাথে দ্রুত সংস্কারের তাগিদ দেওয়া হচ্ছে বিএনপির দিক থেকে, আবার সংস্কার প্রতিবেদনের পরে নির্বাচনের কথা বলা হয়েছে, সংস্কার প্রতিবেদনের পর সংলাপ তারপর নির্বাচনের কথা বলেছে, পুরো বিষয়টা কি মনে হচ্ছে? পুরো বিষয়টাকে এখন পর্যন্ত যতটুকু দেখেছি, যতটুকু বুঝতে পারছি, আমি এটাকে ইতিবাচকভাবেই দেখব। কারণ সংস্কারের প্রস্তাব তো, সংস্কারের কথা তো আগেই বলা হচ্ছিল, শুরু থেকে বলা হচ্ছিল। ছাত্ররা যখন আন্দোলন করে, যখন তারা এক দফার আন্দোলন শুরু করে এবং এক দফায় কিন্তু বলা হয়েছিল, তারা বলেছিল যে স্বৈরাচারী হাসিনার পতন এবং একই সঙ্গে ফ্যাসিবাদ যেন আর এই দেশে না আসতে পারে, ফ্যাসিবাদী শাসনের যেন অবসান ঘটে। তার মানেটা হলো এরকম যে এমন একটা সিস্টেম আমাদের রাষ্ট্রযন্ত্রের মধ্যে আনা, তৈরি করা, যে কেউ একজন চাইলেও যেন নিজেকে ফ্যাসিবাদী হিসাবে তৈরি করতে না পারে। এবং সেটা করতে গেলে আপনাকে কিন্তু সংস্কার করতেই হবে এবং সেই সংস্কারগুলো বিভিন্ন খাতে হতে হবে। আপনার যেমন সংবিধানে সংস্কার করতে হবে, বিচার বিভাগের সংস্কার করতে হবে। তো এগুলো যদি সব জায়গায় আপনি সংস্কার করেন, কেবল তাহলেই তো আপনি সম্ভব হবে যে আরেকজন স্বৈরাচারের আগমনকে প্রতিহত করা। সেই অর্থে কালকে আমরা এক ধরনের মানে সংস্কারটা আসলে কোন দিকে যাচ্ছে, কোন কোন বিষয় ভিত্তিক হচ্ছে, এক ধরনের আমরা মোটা দাগের রূপরেখা আমরা কি পেয়েছি বলতে পারি? না, আমি বলি আপনাকে, তারা ৬টা বিষয়ে সংস্কার করার কথা বলছে। তো এই সংস্কার ৬টা, ঠিক আছে, ৬টা মানে ৬টাই করতে হবে তা কিন্তু না, আসলে এর চেয়ে বেশিও করতে হবে। তো এখন আপনি নির্বাচন ব্যবস্থাটাই মূল, প্রশাসনটাই মূল, পুলিশ বিভাগ, এগুলো তো মোটামুটি বোঝাই যাচ্ছে। এগুলো দুর্নীতিটা কিন্তু আপনার ওই স্বৈরাচারী হওয়ার ক্ষেত্রে ওই ক্ষেত্রে কিন্তু খুব একটা জরুরি না, বাট দুর্নীতিটা কি রাষ্ট্রের জন্য মূল, আপনি জনগণের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। এরকম আরও অনেকগুলি বিভাগ কিন্তু আসবে এরপরে, এবং সেটা কিন্তু উনি ওনার ভাষণে ইঙ্গিতও দিয়েছেন যে পরবর্তীতে পর্যায়ক্রমে আরও অনেক বিষয়ে সংস্কারের জন্য কমিশন তারা করবে। আপাতত তারা যেমন শিক্ষার সংস্কার, এটা তো একটা অতীব জরুরি ব্যাপার। আমাদের এখানে শিক্ষাটা তো একটা মিউজিক্যাল চেয়ারের মতো হয়ে গেছে। আগে সরকার পরিবর্তন হলে শিক্ষা সিস্টেম চেঞ্জ হতো, পরে সর্বশেষ দেখলাম যে মন্ত্রী চেঞ্জ হলেও চেঞ্জ হয়। দীপমণি এক ধরনের শিক্ষা ব্যবস্থা করে দেখেছে, মহিবুল হাসান এসে ওরা সব চেঞ্জ করে ফেলেছে। তো এটা তো ভাই ফাইজলামির ব্যাপার না, মানুষের মানে ছেলে মেয়েদের ভাগ্য নিয়ে ওদের ভবিষ্যৎ আপাতত সিনেমিনি খেলতে পারেন না রে ভাই। তো আমাদের এখানে চলছে, কারণ কারো কোনো দায়িত্ব নাই। তো ওখানেও সংস্কার করতে হবে। আরও অনেক জায়গায় যেমন পরিবহন ব্যবস্থায় সংস্কার আনতে হবে, যোগাযোগ ব্যবস্থায় সংস্কার আনতে হবে। তবে প্রাথমিকভাবে যে ৬টাকে নির্বাচন করা হয়েছে এটা আমি মনে করি খুব ভালো, এবং আমার কাছে ভালো লাগছে এই কারণে এই ৬টা বিভাগে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে প্রধান হিসাবে, ওনারা তো আরও লোককে ইনক্লুড করবেন, কিন্তু প্রধান হিসাবে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এই লোকগুলিকেও আমার পছন্দ হয়েছে। একজন লোককে আমি চিনতাম না তার সম্পর্কে, যিনি পুলিশ বিভাগের পরিবর্তনের জন্য যিনি দায়িত্ব পেয়েছেন, সরফরাজ হোসেন, ওনাকে আমি চিনতাম না, কিন্তু আজকে সারাদিন ওনার সম্বন্ধে যতটুকু খবর পেয়েছি আমার কাছে এটাও মনে হয়েছে যে উনি অ্যাপ্রোপ্রিয়েট পারসন এই কাজের জন্য। তো এটা যদি হয়, ভালো লোকের হাতে দায়িত্ব পড়েছে, কারণ ভালো লোক যখন একটা কমিটি করবেন আশা করা যায় ওনারা ভালো ভালো লোককে আনবেন, এবং এদের যদি ঠিকঠাক মতো স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয়, এদের উপরে যদি প্রতিনিয়ত মাতব্বরি করা না হয়, তাহলে আমার ধারণা আমরা এখান থেকে একটা ভালো প্রস্তাবনা পেতে যাব। করতে পারে বা করছে বলে মনে করি, এই যে তাদের উপরে মাতব্বরির যে বিষয়টি আসলো সেটি আসলে কারা করবে বলে মনে করি? যারা ক্ষমতাবান তারাই করতে পারে।
পলিটিক্যাল পার্টিগুলি করতে পারে, তারপরে আপনার ছাত্ররাও করতে পারে। ছাত্ররা দেখেন ইদানিং বিরাট মাতবর, তারা এই আপনার কোনো একটা জায়গায় যায় না, মাত্র থানায় যেয়ে মাতব্বরি করে, তারা প্রমোশনের ক্ষেত্রে মাতব্বরি করে, নিয়োগের ক্ষেত্রে মাতব্বরি করে তো আমরা তো দেখতেছি। তো তারাও মাতব্বরি করতে পারে। তো যদি এরকম মাতব্বরিও যদি না হয়, তাদেরকে যদি স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয়, আমি মনে করি এখান থেকে মানে একটা সুফল আমরা জাতি হয়তো বা পাবো। জি, সাদাত হোসেন সেলিম, আপনার কাছে একই প্রসঙ্গে আসতে চাই। 6 কমিশনের গঠন সংস্কারের জন্য এবং সেই সাথে এই যে সংস্কার প্রতিবেদনের পরে গিয়ে বলা হচ্ছে যে আবার সংলাপ হবে এবং তারপরে নির্বাচনের কথা চিন্তা করা হবে বা ওই পথে হাঁটা হবে। তো আপনারা তো আসলে একটি জোটে আছেন বা একটা যুগপৎ আন্দোলনে আছেন, সেই দিক থেকে যদি বলা হয় যে আপনাদের জোটের দিক থেকে অতি দ্রুত নির্বাচনের বা অতি দ্রুত সংস্কারের একটা কথা বলা হচ্ছে, সেটি কি যুক্তিযুক্ত মনে করছেন কিনা বা যুক্তি হলে কেন মনে করছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সাথে আলোচক শ্রদ্ধেয় মাসুদ কামাল সাহেব। তিনি সময় সাহসী সন্তান, অত্যন্ত প্রতিকূল পরিবেশে তিনি তার সোচ্চার কণ্ঠে জনগণের পক্ষে কথা বলেছেন, এখনও বলে যাচ্ছেন। আসলে আমরা তো বিগত 15 বছর যাবৎ মানে একটা স্বৈরশাসকের বিরুদ্ধে লড়াই করেছি, স্বৈরশাসকের বিরুদ্ধে লড়াই করেছি এবং আমরা একটা নিরপেক্ষ সরকার চেয়েছি, যে নিরপেক্ষ সরকার রাষ্ট্রের বিভিন্ন মানে অঙ্গকে সংস্কার করে একটা নিরপেক্ষ নির্বাচন দেবে। তাহলে আমরা 15 বছর তো সংস্কার চেয়েছি এবং সংস্কারের পক্ষে আমরা আন্দোলন করেছি। প্রতিক্ষণ, প্রতি মুহূর্ত, প্রতি ঘন্টা, প্রতি সেকেন্ড আমরা এই আন্দোলনের মধ্যে ছিলাম। গত বছর দেড়েক আগে বিএনপি পক্ষ থেকে যে 27 দফা সংস্কারের আন্দোলনের সংস্কারের রূপরেখা দিয়েছে, প্রায় প্রত্যেকটি বিরোধী রাজনৈতিক দলের সাথে পুঙ্খানুপুঙ্খ আলাপ আলোচনা করে, দিনের পর দিন আলোচনা করে এটা 31 দফা একটা সংস্কারের প্রস্তাব দিয়েছে। তো এই 31 দফা সংস্কারের মধ্যে দিয়ে এই যে 6টি সংস্কারের জন্য কমিশন গঠন করা হয়েছে, আমি গতকালকে বলেছিলাম সেখানে শিক্ষাটাকে, আজকে যেটা মাসুদ কামাল ভাই বললো, শিক্ষাটাকে আনতে হবে, চিকিৎসাটাকে আনতে হবে, পরিবহনটাকে আনতে হবে, এইভাবে সংস্কারগুলো করা দরকার। তবে একজন উপদেষ্টা যেটা বললেন যে সংস্কারের কাজ শেষ করে তারপরে তিনি সংলাপ করবেন, ব্যাপারটা ওই রকম না। ব্যাপারটা হলো যে আপনার সংস্কার কমিশন যেটা হবেন, ওনারা যোগ্য লোককে নিয়োগ করবেন, তারপরে নিয়োগ দিয়ে আলাপ আলোচনা করবেন, তখনই তো সংলাপ হতে হবে। রাজনৈতিক দল বলেন, ব্যক্তি বলেন, তার গোষ্ঠী বলেন, তারপরে বিভিন্ন পেশাজীবী বলেন, তাদের সাথে তো সংস্কারের প্রশ্নে একটা সংলাপ হতেই পারে। এবং সর্বশেষ নির্বাচনের বিষয় নিয়ে রাজনৈতিক দলের সাথে, যেহেতু রাজনৈতিক দলগুলো নির্বাচনের স্টেক হোল্ডার, সে কারণে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ, তারপরে নির্বাচন। তবে যতটা সময় নিতে চাচ্ছেন আমার মনে হয় ততটা সময় নেওয়াটার যুক্তিযুক্ত নয়। 3 মাসের মধ্যে একটা প্রতিবেদন করার পরে আমরাও চাই যে আসলে রাষ্ট্র পরিচালনার মূল দায়িত্ব তো রাজনৈতিক দলের, এবং নির্বাচিত রাজনৈতিক দল যতটা শক্তিশালীভাবে দল মানে রাজনৈতিক একটি দল এসে কি নিরপেক্ষভাবে সংস্কার করতে পারবেন না, সেই জন্য আমি আগেই বলেছি যে আমরা কিন্তু চেয়েছি যে একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে সংস্কারগুলো হোক, তারপরে নির্বাচন, এটা চেয়েছি। যেখানে বলা হচ্ছে যে রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠান দলীয়করণ হচ্ছে, প্রত্যেকটি প্রতিষ্ঠান ভেঙে পড়েছে, ঢেলে সাজাতে হবে, সেখানে কি একটু সময় লাগার কথা যৌক্তিক কিনা? দেখুন, আমি আপনাকে বলি, আমরা যখন রাজনৈতিক দল হিসাবে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছি, তখনও তিনি বলেছেন রাষ্ট্রের হেন কোনো মানে সংস্থা নেই যেটা ভেঙে পড়ে নাই, যেটা দলীয়করণ করা হয়নি এবং যেটা ধ্বংস করা হয়নি। এটা আমি দেখছি, নিজ চোখে দেখছি। আপনাদের এই মিডিয়া বলেন, সেটাকে একদম ধ্বংস করে দিয়েছে, জনগণের বিপরীতে দাঁড় করিয়ে দিয়েছে, আপনার পুলিশকে জনগণের বিপরীতে দাঁড় করিয়ে দিয়েছে, আইন বিচার বিভাগকে জনগণের বিপরীতে দাঁড় করিয়ে দিয়েছে, প্রশাসনকে বিপরীতে দাঁড় করিয়ে দিয়েছে জনগণের, অর্থাৎ জন আকাঙ্ক্ষার বিপরীতে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে এক ব্যক্তির অধীনে ন্যস্ত করা হয়েছে, এক ব্যক্তির শাসনকে দীর্ঘায়িত করার জন্য, এক ব্যক্তির শাসনকে দীর্ঘায়িত করার জন্য রাষ্ট্রকে ধ্বংস থেকে ধ্বংস করে দিয়েছে। হ্যাঁ, সেখান থেকে বেরিয়ে আসতে একটু সময় দরকার। তবে এই সময় যেমন দরকার, তেমনিভাবে আমি মনে করি যে বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার আছেন, সেটা বিপ্লবী সরকার হোক, তত্ত্বাবধায়ক সরকার হোক, নিরপেক্ষ সরকার হোক, এই সরকারকে কাজগুলো দ্রুততার সাথেই করতে হবে এবং শক্ত এবং সবল হাতে করতে হবে এবং দৃশ্যমান হতে হবে। তাদের মানে কর্মকাণ্ড আমরা উপলব্ধি করতে হবে, আমরা উপলব্ধি করতে পারছি না। ধরেন অনেকগুলো প্রতিবন্ধকতার মধ্যে প্রথম যেই প্রতিবন্ধকতা, সেটা হলো যে পুলিশ বাহিনীর ব্যবস্থাপনাটা একেবারেই ভেঙে পড়েছে। আমি এখানে একটা মানে আইনের শাসনটা, সুশাসনটা যদি প্রতিষ্ঠিত হয়, যেমন ঢাকা শহরে সিটি কর্পোরেশনের অধীনে রিক্সা চলায়
চলার লাইসেন্স আছে 70,000, রিক্সা চলছে আমার মনে হয় 20 লক্ষ, প্রতিদিনই নতুন নতুন আপনার রিক্সা নামছে। অর্থাৎ দেশটাকে তো ফ্রি স্টাইলে চলতে আপনি দিতে পারেন না, আপনাকে এক জায়গায় থামিয়ে তারপরে আপনাকে আস্তে আস্তে এটাকে মানে পিছনের দিকে নিতে হবে, এটাকে আস্তে আস্তে সংস্কারের দিকে নিতে হবে, এটাকে আস্তে আস্তে গণমুখী করতে হবে। কিন্তু আপনি ফ্রি স্টাইল সব কিছু ছেড়ে দিলে আপনার ট্রাফিক নাই, পুলিশ নাই, প্রশাসনের মধ্যে মাতব্বরি চলতেছে, তারপরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চলতেছে, দখল পাল্টা দখল, এগুলোর বিরুদ্ধে কঠিন এবং কঠোরতম পদক্ষেপগুলো একই সাথে সংস্কার করতে হবে, একই সাথে রাষ্ট্র পরিচালনা করতে হবে, একই সাথে জনগণের আকাঙ্ক্ষা যেটা আছে সেটাকেও বাস্তবায়নের রূপ দিতে হবে, একই সাথে তাদেরকে সতর্ক থাকতে হবে যে লাখো শহীদের রক্তের বিনিময়ে, শত শহীদের রক্তের বিনিময়ে আমরা যে পরিবর্তনটা পেয়েছি সেই পরিবর্তনটা যেন ধূলিসাৎ না হয়ে যায়, সেই পরিবর্তনটার উপর যেন কোনো আঘাত না আসে, এই জিনিসগুলো আমাদের এই প্রসঙ্গে আবারও একটু মাসুদ কামাল আপনার কাছে আসতে চাই। অন্তর্বর্তীকালীন সরকারের দিক থেকে শুরু থেকে বলা হয়েছে তারা যেই সংস্কারটি করতে চাচ্ছেন সেই সংস্কারের সুফল যেন আসলে জনগণ পায়, সেটি নির্বাচনের স্বার্থেই তারা বলছেন, সেজন্যই ধৈর্য ধরার একটা ব্যাপার বা সবাইকে আসলে এগিয়ে আসার একটা কথা তারা বারবার করে বলছে। সেটি আসলে কিভাবে সম্ভব হবে বা বাস্তবায়নটা আসলে কিভাবে হবে? আমি বলি আপনাকে, সবাইকে এগিয়ে আসতে হবে, এতে তো কোনো সন্দেহ নাই। আপনি একটা সংস্কার করতে যাচ্ছেন, আমরা সবাই চুপচাপ বসে থাকবো, এটা তো হবে না। উনি নিজেও কিন্তু বলেছেন যে আপনারা যদি গ্যালারিতে বসে থাকেন তাহলে হবে না, আপনারা আমাদের সঙ্গে আসতে হবে এবং আপনারা যার যার ক্ষেত্রে আপনারা সংস্কার করতে যাবেন। দেখেন, এই কথাগুলি শুনতে ভালো লাগে, শুনতে চমৎকার লাগে এবং এগুলি তাত্ত্বিক কথা। এবং এই তাত্ত্বিক কথার শেষে আমি যদি আরেকটা কথা বলি, এইভাবে যখন আপনি সংস্কার করবেন, এই সংস্কার তো অন্তহীন, এই সংস্কার কিন্তু অন্তহীন। আমি আপনাকে বলি জিনিসটা, দেখেন, হ্যাঁ আমি বলছি, রাজনৈতিক দলগুলোকে তো তারা ডেকেছে, দুই দফা সংলাপও করেছে। ঠিক আছে, করুক, সংলাপ করুক, সমস্যা নাই। আমি আপনাকে আপনার প্রশ্ন তো আমার কাছে তো আপনি পাবেন। তো অন্তহীনটা কিভাবে? ধরেন একটা ঘর আপনি ঠিকঠাক করবেন, বর্তমান সেটা পছন্দ হচ্ছে না, আপনি এটা ঠিকঠাক করলেন, করার পরে আপনার কাছে মনে হবে না আরেকটু এখানে অ্যাড করা যেত। 2 বছর পরে আপনি একজন গেস্ট এসে বলবে, এই তুমি এটা কি করছো, এই চেয়ারটা এখানে রাখলে ভালো করতা, তখন আপনার কাছে মনেই হবে বারবার, তাই তো আমি যেটা চেঞ্জ করতে পারতাম। তো সংস্কার অন্তহীন, আপনি যে সংস্কারই করেন না কেন ওটা কিন্তু স্থির না, কিন্তু আবার চেঞ্জ করতে হবে। তো থামতে তো হবে, থামবেন কবে ভাই? মানে শেষ করবেন কবে এটা ইম্পর্টেন্ট না, থামবেন কবে? মোটা দাগে কি সংস্কার এখন হওয়া উচিত, কতদিনের দিস ইজ দ্য পয়েন্ট হলো কি জানেন, আপনার রাষ্ট্রের যত কিছু করণীয় কাজ এটা করতে হয় জনগণের ম্যান্ডেট নিয়ে। ওনারা কিন্তু জনগণের ম্যান্ডেট নিয়ে আসেন নাই। আমি বললে বলবেন যে হ্যাঁ আপনি বিরোধিতা করতেছেন, হ্যাঁ বিরোধিতা করতেছি, একটু করি, এটা ওনাদের মাথায় রাখতে হবে। ওনারা কিন্তু অনন্তকাল থাকার জন্য আসেন নাই, অনন্তকাল থাকার জন্য ওনাদের কেউ হাতে পায়ে ধরেও নাই, এটা বুঝতে হবে। আপনাদের কাজটা হলো যে আপনারা নির্বাচন করার মতো একটা পরিবেশ তৈরি করবেন, আর এমন একটা পরিবেশ তৈরি করবেন, এমন একটা কিছু কাজ করবেন, এমন কিছু সংস্কার করবেন যে সংস্কার করলে পরে, যেটা আমি শুরুতে বলেছিলাম, যে নির্বাচিত ব্যক্তি, নির্বাচিত দলের নেতা অথবা নির্বাচিত জনপ্রতিনিধিরা এক একজন দানবে পরিণত না হতে পারে। ওই জায়গাটা আপনারা থামাই দিবেন। সেটা কিভাবে, সেটা আমি বলছি, এটা হলো বেসিক্যালি সংবিধানের মধ্যে আছে, ওইটা বেসিক্যালি সংবিধানের কাজ। সংবিধান, নির্বাচন ব্যবস্থা, আইন শৃঙ্খলা, প্রশাসন, বেসিক্যালি কিন্তু এই 4টা মানে সব শেষ হয়ে যায়। আর বিচার বিভাগ, কারণ ওটা হলো শেষ ভরসা স্থল। যে 6টা উনি ধরেছেন, আসলে এই 6টার মধ্যে আসলে 5টা দুর্নীতি না, দুর্নীতিটা একটু পরে আসলে পারতো, কিন্তু দুর্নীতিটা যেহেতু আমাদের সমাজ এখানে একটা দুষ্ট গ্রহ ক্যান্সারের মতো ঢুকে গেছে, একবারে কাজটা করতেছে, নট ব্যাড, আমি এতে খারাপ বলছি না, কিন্তু একটা সঠিক নির্বাচনের জন্য এই কটাই দরকার। যে সঠিক নির্বাচনের জন্য মোটা দাগে কি কি দরকার, আমরা সেই প্রসঙ্গে আসছি বিরতির পরে। দর্শক, CSRM জনতন্ত্র গণতন্ত্রে একটি বিরতি নিচ্ছি, আশা করছি সাথেই থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি CSRM জনতন্ত্র গণতন্ত্রে। আমরা মূলত আলাপ করছিলাম সংস্কারের লক্ষ্যে কমিশন গঠন ও আগামী নির্বাচন, এই প্রসঙ্গ ধরে। আবারও শাহাদাত হোসেন সেলিম, আপনার কাছে আসতে চাই শুরুতেই। গতকালকে প্রধান উপদেষ্টা যেই বক্তব্য দিয়েছে, দীর্ঘ বক্তব্য, তার মধ্যে অনেকগুলো বিষয় এসেছে। সংস্কারের প্রাথমিকভাবে যে 6 কমিশন, সেখানে সংবিধান পরিবর্তনের বিষয়টা নিয়ে অনেক মত দ্বিমত বা অনেক আলোচনার জন্ম হয়েছে। এই গত 2 দিনে আমরা যেটি দেখেছি, কালকে এবং আজকে। একজন রাজনৈতিক
নেতা হিসেবে বা রাজনীতিক কর্মী হিসেবে আপনি কি মনে করেন সংবিধানের কোন বিষয়গুলো পরিবর্তন হওয়া উচিত বা পুনর্লিখনের বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? না দেখুন, আমরা তো গতকালকে যে প্রধান উপদেষ্টা বক্তব্য দিয়েছেন তিনি ভালো বলেন, এটা তার দ্বিতীয় ভাষণ, তার ভাষণ শুনতে ভালোই লাগে এবং তিনি স্পষ্ট ভাষায় কথা বলছেন। তো আমাদের এখন আলোচনার একটা বেশ বড় এক ধরনের আলোচনার মধ্যে আসছে যে সংবিধান কি পুনর্লিখন নাকি আপনার এটা পরিবর্তন, সেটা আর কি। যেটা যে সংস্কার করেছেন সংস্কার কমিশন, তারা আরও কিছু সদস্য নিয়োগ করবেন, নিয়োগ করার পরে তারা মতামত নেবেন, মতামত নেওয়ার মধ্যে দিয়ে এটা দুটো হতে পারে, এটা পুনর্লিখনও হতে পারে। অনেকে পুনর্লিখনের কথা বলতেছে, অনেকে পরিবর্তনের কথা বলতেছে। আমরা যেটাই হোক, আমরা চাই যে সংবিধানটা এমনভাবে হোক যেটা জনগণের পক্ষে কথা বলে, যে সংবিধানটা রাষ্ট্রের পক্ষে কথা বলে, যে সংবিধানটা আপনার দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, যে সংবিধানটা স্বৈরতন্ত্রকে চিরতরে কবর দেওয়ার মতো ব্যবস্থা করে, যে সংবিধানটা আপনার সংসদ সদস্যরা দলের গোলামে পরিণত না হয়, ইত্যাদি সংস্কারগুলো আমরা চাই। যেমন আমাদের সংস্কার প্রস্তাবের মধ্যে আছে একজন প্রধানমন্ত্রী যেন 2বারের বেশি মানে দায়িত্ব পালন করতে না পারে পরপর 2বার। এটা বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানও আছে। ব্যবসায়িক প্রতিষ্ঠান বলতে বিভিন্ন সমিতি, বিভিন্ন ক্লাবেও একজন পরপর 2বার বা 3বারের বেশি চায় না। আমার মনে হয় যে আমি তো ব্যক্তিগত মনে করি সংসদ সদস্য হিসেবে একজন 2বারের বেশি হওয়া দরকার নেই। তাতে করে গণতন্ত্র চর্চা হবে, নেতৃত্বেরও আপনার বিকাশ ঘটবে। এগুলো চাই আমরা। আমাদের সাথে যদি কথা বলে তাহলে আমরা এই পরামর্শগুলো দেব, আমরা এই পরামর্শগুলো দেব। আপনারা তো এটা সংলাপ করেছেন, সেখানে কি এই পরামর্শ না, আমরা তো সংবিধান পরিবর্তনের, আমরা সংবিধানের পরিবর্তনের কথা বলেছি, সংবিধান সংস্কারের কথা বলেছি। আমরা 12 দলীয় জোটের পক্ষ থেকে আমরা 12টা দফা উপস্থাপন করেছি, সেটা আমরা পরিবর্তনের কথা বলেছি। একই সাথে নিশ্চয়ই আপনারা খোঁজ খবরও নিয়েছেন যে বাকিরা কি কি দিল, সেটাও নিশ্চয়ই আপনারা জানেন। প্রায় একই রকমই, প্রায় না, মানে এখানে এই চাহিদা রাজনৈতিক দলগুলো যারা আছেন, মানে আওয়ামী লীগ ছাড়া বা আওয়ামী লীগের সহযোগী পাচাটাগুলো ছাড়া আর যারা এখানে আলোচনা করেছেন, মূল রাজনৈতিক দলগুলো যারা আন্দোলন সংগ্রামে ছিল, তারা একই ধরনের সংবিধান পরিবর্তন বলেন বা পুনর্লিখন বলেন, তাতে কিছু আসা যায় না। আমরা চাই যে সংবিধানটা যেন গণমুখী হয়, সংবিধানটা যেন একবার করার পরে বারবার কাটাছেঁড়া করতে না হয়, ব্যক্তির স্বার্থে যেন কাটাছেঁড়া করতে না হয়, আপনার দলের স্বার্থে যেন কাটাছেঁড়া করতে না হয়। আমরা সেরকম একটা সংবিধান চাই। আমি বারবার বলছি যে সংবিধানটা আপনার মৌলিক অধিকারটাকে প্রতিষ্ঠা করবে। আপনি যে রাষ্ট্রের যে মানে মালিক, জনগণ যে রাষ্ট্রের মালিক, জনগণ যে সকল ক্ষমতার উৎস, জনগণ যে ভোটের মাধ্যমে তাদের সরকার পরিবর্তন করতে পারে, এই জিনিসগুলো দৃঢ়তার সাথে সংবিধান আসা দরকার। এখানে 91 সালে একটা তত্ত্বাবধায়ক সরকার হয়েছে ছাত্র জনতার আন্দোলনের প্রেক্ষিতে। এরপর 96 সালে আবার একটা তত্ত্বাবধায়ক সরকার আসছে এবং এই মোট তত্ত্বাবধায়ক সরকার 3টা কি 4টা নির্বাচন করেছেন। এটা তত্ত্বাবধায়ক সরকার এক ধরনের একটা মেয়াদ ছিল, যেটা একটু মাসুদ কামালের কাছে আমরা যাই এই প্রসঙ্গে। মাসুদ কামাল, গতকালকে প্রধান উপদেষ্টা যে কথাটি বার্তা দিতে চেয়েছেন যে স্বৈরতান্ত্রিক শাসনের পুনরাবৃত্তি, আশঙ্কার রোধ, জনমালিকানা ভিত্তিক কল্যাণমুখী এবং জনস্বার্থে নিবেদিত একটি রাষ্ট্র ব্যবস্থার সৃষ্টি করার লক্ষ্যেই জাতীয় ভিত্তিক সংস্কার সম্পন্ন করা জরুরি হয়ে পড়েছে। সেক্ষেত্রে এর পরবর্তীতে ধরে নির্বাচনের পরে সুষ্ঠু নির্বাচন হলো, একটি রাজনৈতিক দল আসলো, তারপরে আবারও যদি এরকম সিচুয়েশন তৈরি হয়, এই অন্তর্বর্তীকালীন সরকার বা নির্বাচনকালীন সরকারটা কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? না, আপনি নির্বাচিত হওয়ার পর নতুন যে সরকার আসবে, সেই সরকার যাতে নাকি আবার এই আগের একই রকম না হতে পারে, স্বৈরাচারী না হয়ে উঠতে পারে, সেই জন্যই তো সংস্কারের প্রসঙ্গটা উঠতেছে। সেই জন্য তো বলা হচ্ছে স্বৈরাচারী শেখ হাসিনা কি করে হলো বলেন? স্বৈরাচারী কি 2008 সালে যখন সে ইলেক্টেড হলো তখনই সে স্বৈরাচারী এলো নাকি? তখন স্বৈরাচারী চাইলে সে হতে পারত এরকম? তারপরে সে তার সংবিধান, তার মনে মনে একটা আকাঙ্ক্ষা ছিল, কিন্তু ওই ব্যবস্থাটাকে একটু হলো বাধা দিচ্ছে। তারপরে সে কি করলো? সংবিধানটা তার ইচ্ছা মতো এমন একটা ভাবে সাজানো হলো। দেখেন 91 সাল থেকে শুরু করে 91, 96, 2001, 2008, আমি এইভাবে ধরি, এই 4 সময়ে কিন্তু সবসময় সরকারে যে ছিল তার মধ্যে একটা ভয় ছিল যে আগামীতে আমাকে জনগণের কাছে যেতে হবে। আমি যদি এমন কোনো আচরণ করি যে আচরণে আমার স্বৈরাচারী মনোভাবটা প্রকাশিত হয়, তাহলে জনগণ আমাকে প্রত্যাখ্যান করতে পারে। তাদের কিন্তু এই ভয়টা ছিল। কিন্তু 2008-এর পর ক্ষমতায় এসে হাসিনা করলো কি, জনগণের কাছে আমি যাবই না। কিসের জনগণ? যাওয়ারই দরকার নাই। সংবিধান চেঞ্জ করলো, সে চেঞ্জ করে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে দিল। বাতিল করে দিয়ে এখন ইলেকশন রাখলো নিজের কাছে। ইলেকশনের সময় আমিই থাকবো প্রধানমন্ত্রী, আমি ইলেকশন করব, প্রশাসন থাকবে আমার হাতে, আমার কি হারাবে? কেউ হারানো নাই।
এটা বিএনপি তখন বুঝতে পারে বিএনপি ইলেকশনই গেল না, ওতে শেখ হাসিনা কি লস হয়েছে, না আসলে আমি আরো ফ্রি আরো আরামে পাস করে গেলাম, ক্ষমতা আমার কাছে থাকলো। কিন্তু বরঞ্চ তারা বলেছে ট্রেন মিস করেছেন, ট্রেন মিস তারপরে করেছেন। সংবিধানটাকে সংশোধন করে এমন বানাইলো সে যে মানে প্রধানমন্ত্রী পৃথিবীর কারো কাছে জবাবদিহি করবো না, কারো কাছে না, সবাই তার কাছে জবাবদিহি করবো, মানে নেক্সট টু গড, মানে আল্লাহর পরে সে, এরপর আর কেউ নাই মাঝখানে। এরকম যখন সে বানিয়ে নেয় একজন নিজেকে, তখন সে মনে কাছে সব বুঝে, যারা তারা ধমক দিতেছে, জনগণকে অপমান করতেছে, বলতেছে না এত চিল্লাচিল্লি করলে পরে সব একসময় সুইচ টিচ অফ করে দিয়ে বসে থাকুন। মানে সুইচ অফ করে দাও, তুমি কে, হু আর ইউ? তুমি আমি দেশকে দেখবেন শেখ হাসিনা ভাষণ করে ইউটিউবে যে শুনে দেখেন, সে কিন্তু কখনো বলে না আমাদের সরকার দিয়েছে, আমি দিয়েছি, আমি এটা দিয়েছি, আমি ওটা দিয়েছি, আমি সেটা দিয়েছি, দেশটা আমার বাপ স্বাধীন করছে। এই যে ল্যাঙ্গুয়েজটা, এই ল্যাঙ্গুয়েজটা আসলো কোত্থেকে? যখন নাকি অসীম ক্ষমতা তাকে দেওয়া হয়, এই ক্ষমতার দাপটে তার মুখ দিয়ে এই ধরনের শব্দ বের হয়। কিন্তু সেই জিনিসটাই আমরা বলতেছি যে এমন একটা ব্যবস্থা আপনি করেন যে প্রাইম মিনিস্টার সে যেন একাধিক জায়গায় জবাবদিহি করতে হয়, তাকে যেন প্রেসিডেন্টের কাছে জবাবদিহি করতে হয়। এখন কি বাংলাদেশের প্রেসিডেন্ট এখন যে সিস্টেম, সে তো প্রাইম মিনিস্টার দয়া হয়, দয়া করে বানায় তাকে, সে প্রমাণ করে দেয় যে আমি ওই রকম লোক, ওই লেভেলের লোকের প্রেসিডেন্ট বানাই দেবো, আমার ইচ্ছা, তোমরা সবাই দেখো বসে বসে। সিনিয়র লিডার বইবে দেখে যে একটা কোথেকে টুকাই না বানাই দিল প্রেসিডেন্ট, তার ইচ্ছা, সে প্রমাণ করলো আমার হাতে কি দাপট। জি, আমরা একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পরে আমরা আরো আলাপ করব আগামী নির্বাচন প্রসঙ্গে। দর্শক, সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে আপনাদেরকে আবারও একটি বিরতির কথা বলছি, বিরতির পরে ফিরে এসে আবারও আলাপ করব আমরা আগামী নির্বাচন প্রসঙ্গে। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। আমরা মূলত আলাপ করছি সংস্কারের লক্ষ্যে কমিশন এবং কমিশন গঠন এবং আগামী নির্বাচন প্রসঙ্গে। আমরা একটু আগামী নির্বাচনের বিষয়ে আলাপ করতে চাই। মাসুদ কামাল, আপনার কাছে আসতে চাই। আগামী নির্বাচনটা কেমন হবে বলে মনে করছেন? অতি দ্রুত নির্বাচন চাইছেন রাজনৈতিক দলগুলো, সংস্কার অতি দ্রুত করার পরপরই যেন অতি দ্রুত নির্বাচনের পথে হাঁটা হয়। দেখেন, সবাই নির্বাচন সংস্কারের পরে চাইছেন কেন? একটা কারণে চাচ্ছেন, তারা সবাই চাচ্ছেন যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনটা হোক, মানে এমন একটা সরকার থাকুক, এমন একটা ব্যবস্থা তৈরি হোক যে ব্যবস্থায় যারা সরকারে থাকবে তারা নির্বাচনে অংশ নেবে না। এটা কিন্তু মূল, এটা আপনি যে নামেই ডাকেন না কেন কোনো সমস্যা নাই, যারা সরকারে থাকবে তারা এবং তাদের দল নির্বাচনে অংশ নেবে না, এই হলো তাদের মূল বক্তব্য। তো এই জন্য কিন্তু সংস্কারটা সবাই বলতেছে ভাই করেন সংস্কার করেন, সংবিধানও চেঞ্জ করেন, সবাই কিন্তু এই কারণে বলতেছে যে তারা ভাই ওই আগের দৃশ্য দেখতে চায় না, ওটা চেঞ্জ করেন। তো এখন এটা দ্রুত করলেই দেখবেন সবাই বলবে ভাই এখন নির্বাচন দেন, কারণ এখন মানুষ ভোট দিতে পারে, মানুষ ভোট দিয়ে যাকে আনে, শুনেন ভাই, মানুষ ভোট দিয়ে মনে করেন একজন মানে আপনি যাকে খুবই অপছন্দ করেন তাকে আনলো, সমস্যাটা কি ভাই? আমি তার বিরুদ্ধে ভোট দিছি, সবাই তারা ভোট দিছি, তো দেশটা তো আমি একা না, সবাই নিয়ে তো দেশ। এখন সবাই যদি একজন ভুল লোককেও ভোট দেয় বলে আমার কাছে মনে হয়, তাতে তো কোনো সমস্যা নাই। গণতন্ত্রের সৌন্দর্য তো ওইটাই যে আমি একটা মহাজ্ঞানী, আমি যাকে পছন্দ করি না, সব মূর্খরা তাকে ভোট দিছে, কিন্তু এই মূর্খরাই তো দেশের অধিবাসী। এই জন্য অনেক বড় বড় দার্শনিক বলতো যে গণতন্ত্র হলো মূর্খের শাসন, কথা সত্য, কিন্তু মূর্খের যে ভালো লাগা মন্দ লাগা তার দাম নাই, তার দাম আছে, সে তার মতো করে চাইতেই পারে। আমি আর একটা উদাহরণ বলি, ধরেন খুব স্বাস্থ্য সচেতন যারা, তারা বলবে যে তোমার খাদ্যের, কালকে পড়লাম আমি দেখলাম এক জায়গায়, তোমার তুমি যা খাবা তার অর্ধেক হতে হবে আনকুকড, অর্ধেক তুমি খাবা হলো গিয়ে সালাদ টালাদ এটসেট্রা এটসেট্রা, আর অর্ধেক তুমি খাবা যে পুরান ঢাকায় যে বলেন তো দেখেন আপনি কি কয় যে পাগল সকল ভাই বাদ দেন তো, আমি এই বিরিয়ানি খাই, সকালে বিরিয়ানি খায়, দুপুরে বিরিয়ানি খায়, রাত্রেও বিরিয়ানি খায়। বাংলাদেশকে পুরান ঢাকা মনে না, আমি তা মনে করছি না, আমি তার যে চয়েস, তার চয়েসের উপর যদি আপনি হাত দেন তাহলে কিন্তু সেটা ভালো হবে না। আমি সেটা বলছি যে মানুষের ম্যাক্সিমাম মানুষের যেটা চয়েস, সেই চয়েসটাই হলো আসল চয়েস, এবং সেটাকে অনার করতে হবে, এটাই ডেমোক্রেসি। তো এখন আমার কথা হলো কি যে আপনি মনে করতেছেন আপনি মহাজ্ঞানী, আপনি মনে করতেছেন যে এইভাবে হওয়া উচিত, আমি বলি ভাই তা না, সবাই কিভাবে চায় সেটা বলেন, সবারটাকে মানতে হবে, দেশটা সবাইকে নিয়ে, খেলে আপনাকে নিয়ে না। তো সে কারণে
আমি মনে করি বেসিক পরিবর্তনগুলি এনারা খালি ইলেকশনটা পর্যন্ত, ইলেকশনের জন্য যা দরকার এগুলি করুন, বাকিগুলো ইলেকটেড গভর্নমেন্ট যখন আসবে ওনাদের উপর ছেড়ে দেন। এটা আমি বলবো। আপনার প্রস্তাবনা দিয়ে যান, আপনার প্রস্তাব দেন, আমরা কমিটি করছি, কমিশন করছি, তারা এই প্রস্তাব দিছে, কিন্তু সেটা রেটিফাই করবে, সেটা বাস্তবায়ন করবে ইলেকটেড গভর্নমেন্ট, কারণ তারা জনগণের ম্যান্ডেট নিয়ে আসছে। জি, সাদাত হোসেন সেলিম, আপনার কাছে একটু আসতে চাই। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আছি। আগামী নির্বাচনটা কেমন হবে বলে মনে হচ্ছে আপনার? আজ করছেন কি? মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বলেছেন, তিনি এবং তার উপদেষ্টাগণ কেউ দেশ পরিচালনা করার মতো লোক না, এবং তারা এই দায়িত্ব পালন করার ব্যাপারেও তাদের খুব একটা আগ্রহ ছিল না। তারা তাদের স্ব পেশায় তারা খুশি, মানে কাজ করে খুশি। তার মানে একটা ক্রুশিয়াল টাইমে তারা দায়িত্বটা পালন করেছেন। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তো রাজনৈতিক দলের। রাজনৈতিক দলগুলো রাষ্ট্র পরিচালনা করবে, রাজনৈতিক দলগুলো মানুষকে স্বপ্ন দেখায়, নিজেরা স্বপ্ন দেখে এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করে, এই দায়িত্বটা রাজনৈতিক দলের। কামাল ভাই যেটা বলেছেন যে নির্বাচনী ব্যবস্থাকে শেখ হাসিনা ধ্বংস করে দেওয়ার পরে তার পরিণতিটা কি হয়েছে সেটা তো দেখতে পাচ্ছেন। একটা তো সিস্টেম ছিল 5 বছর পর পর সরকার পরিবর্তনের যে একটা সিস্টেম ছিল নিরপেক্ষ সরকারের অধীনে, তখন মানুষ মানে তাদের চয়েসটা করতে পারতো। শেখ হাসিনা এটাকে চিরতরে বন্ধ করে দিয়ে অ্যাবসলিউট পাওয়ারের ভোগ করতে গিয়ে আজকে তার দলটাকে ধ্বংস করেছে। আপনার আওয়ামী লীগের মানে মনোবলটা এত মানে কোন পর্যায়ে চলে গেলে মানে সবাই পালিয়ে গেছে। 300 এমপি, উপনেতা, পাতি নেতা, শিকি নেতা, আধা নেতা, তার সাথে সাথে বাইতুল মোকাররমে খতিবও পালিয়ে গেছে, সাংবাদিকও পালিয়ে গেছে, আইনজীবীও পালিয়ে গেছে। এটা তো হতে পারে না। দেশটাকে যে ধ্বংসের শেষ সীমায় এনে গেছে, স্বাভাবিক রাজনৈতিক পরিবর্তনের পরটাকে রুদ্ধ করে দিয়ে যে এখন 75 সালে 15 আগস্ট থেকে অনিবার্য একটা পরিণতির দিকে নিয়ে গিয়েছিল দেশটাকে, শেখ হাসিনাও আমরা মনে প্রাণে বিশ্বাস করতাম যে শেখ হাসিনার পতনটা এইভাবে হবে। আপনাদের টকশোতে এসে যখন আমরা এই কথাগুলো বলতাম, তখন আওয়ামী লীগের লোকেরা পারতো না, আমাদের গায়ে হাত দিত। তারা মনে করতো যে কিয়ামত পর্যন্ত তারা ক্ষমতা থাকবে। এখন আমরা চাই যে এই সরকার এবং আমাদের দলের পক্ষ, জোটের পক্ষ থেকে তারেক রহমান সাহেব বলেছেন যে একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা একটা চিরস্থায়ী ব্যবস্থা হোক, এটা চিরস্থায়ী ব্যবস্থা হোক। এটা মানে এটা যেন আমরা স্বাধীনতার 52 বছর 53 বছর পরও একটা সঠিক নির্বাচনী ব্যবস্থা আসতে পারি নাই। নির্বাচনটাকে ধ্বংস করে দিয়েছে। গত নির্বাচনটা দেখেন, আমি আর তুমি নির্বাচন করে কি কাজটা করলো, এবং এই কাজগুলো করার কারণেই কিন্তু এই যে আমরা 15 বছর 17 বছর যে আন্দোলন করে রক্ত সম্পন্ন একটা তৈরি করে দিয়েছি, সেই রক্ত সোপানের মধ্যে প্রায় হেঁটে ছাত্র জনতা অভ্যুত্থান শেখ হাসিনার পতন হয়েছে। আমরা এখন চাই যে এই শেখ হাসিনার বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকুক, একটা সুন্দর নির্বাচন হোক, দেশটা একটু সুপথে চলুক। কারণ দেশটা আসলে প্রতিটা সেক্টর ধ্বংস হয়ে গেছে, দুর্নীতি হয়েছে। যে প্রজেক্ট 10 টাকা প্রজেক্ট 10,000 কোটি টাকার প্রজেক্ট হয়ে গেছে। আপনি মেট্রো রেল নিয়ে গর্ব করেন, মেট্রো রেলে যদি 10 টাকা খরচ হওয়ার কথা সেখানে 10,000 টাকা খরচ করেছেন। 20 টাকার ভাড়া আপনি 80 টাকা করেছেন। এই এলিভেটেড এক্সপ্রেস হয়ে আজকে থেকে 10 বছর আগে শেষ হওয়ার কথা, এখন পর্যন্ত 30% কাজ শেষ করতে পারেন নাই, উঠলেই 80 টাকা দিতে হয়। তো এই যে আপনি জনগণকে দ্বিমুখী ত্রিমুখী চতুর্মুখী শোষণ করে ধ্বংস করে দিয়েছেন, সেখান থেকে বেরিয়ে আসার জন্য রাজনৈতিক দল যত তাড়াতাড়ি নির্বাচনে আসবে এবং রাজনৈতিক দল যত তাড়াতাড়ি দেশের দায়িত্বটা নেবে, ততই দেশের মঙ্গল, দেশের অর্থনীতির জন্য মঙ্গল, দেশের জনগণের জন্য মঙ্গল। আমরা চাই এই সরকার দ্রুততার সাথে সংস্কারগুলো করে একটা নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করে নির্বাচনটা দেখ জনগণ চাইবে যে কে তার দেশ, জনগণই আসলে নির্ধারণ করবে যে কে দেশ শাসন করবে, কে দেশ শাসন করবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ সিএসআরএম গণতন্ত্রে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই ছিল মোটামুটি আজকের সিএসআরএম গণতন্ত্রে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকেও ধন্যবাদ।